বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আজকে আমরা রোজা সম্পর্কিত আলাপ করব। আজকে রোজার ঈদ উল ফিতর এর পরের দিন। আজকে আমরা 29টি রোজা সুন্দরভাবে রাখতে পেরেছি। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। যে বিষয়টি নিয়ে কথা বলবো, রোজা রাখলে কিভাবে বাঁচবেন বেশি দিন, বিজ্ঞান যা বলছে। বিজ্ঞানের ভাষায় অবশ্য ফাস্টিং, আমরা যেটাকে রোজা বলি। মূলত আমরা রোজা রাখার পরে ইফতারিতে আমরা কি খাই? আমরা যারা বাঙালি কালচারালে ইফতার করি চানাবুট, পেঁয়াজু, চপ, বেগুনি, জিলিপি, এগুলো দিয়ে। এটা আমাদের বাঙালি কালচার। বিদেশি বা আরাবিয়ানরা কি খায়? তারা বিশেষ করে ফল, খেজুর, ডালের চুপ, পাকোড়া ভাজা, হামাস ইত্যাদি তারা ইফতারে খায়। নামাজ পড়ে এসে এরপর তারা চিকেন বিরিয়ানি বেশিরভাগ মানুষই খায়। আমরা আজকে একটি বিজ্ঞানের একটি গবেষণা নিয়ে কথা বলবো। তারা রমজানের রোজার মতো করে তারা একটা গবেষণা করেছেন আজ থেকে প্রায় 35 বছর আগে আমেরিকাতে। তারা পৃথিবীর মতো করে একটা নমুনা পৃথিবী তৈরি করে। ডক্টর ওয়াই ওয়ান ফুস এটার চিফ অ্যাডভাইজার ছিলেন। 12 জন বিজ্ঞানীকে সেখানে 2 বছরের মতো রাখা হয়েছে। এই বিজ্ঞানীদের মধ্যে অনেকে আবার ডাক্তার ছিলেন। তারা একটা রিসার্চ করতে সেখানে একটা নমুনা পৃথিবী বানান। রিসার্চটি হলো 1970-এর দশকে। একটা ধারণা ছিল যে মানুষ যা কিছু খাবে সারাদিন মিনিমাম 3 বেলা বা তার বেশি পরিমাণ খাওয়া উচিত। এই ধারণাটা ঠিক না ব্যাঠিক, সঠিক প্রমাণ করা এই গবেষণার কাজ। 12 জন বিজ্ঞানীকে এই নমুনা পৃথিবীতে রাখলেন। তাদেরকে প্রতিদিন 2 বেলা করে খাবার দিতেন। খাওয়ার রুটিনটা ছিল আমাদের রমজানের রোজার মতো করে, অর্থাৎ মাগরিবের পরে একবার খেতেন, আর ভোরবেলায় আমরা যে সেহরিতে খাই সেরকম করে, অর্থাৎ সুবহে সাদেকের আগে একবার খেতেন। অন্য সময় অর্থাৎ দিনের বাকি অংশ তারা না খেয়ে থাকতেন। 2 বছর পার হওয়ার পরে তারা দেখলেন পরীক্ষা নিরীক্ষায় তাদের হেলথ ইন্ডিকেটর অনেক ভালো। নর্মালি একজন লোকের বয়স যদি হয় 40 বছর, তার বয়স এখন 42 হওয়ার কথা। তা না হয়ে তাদের বয়স রিভার্স হয়েছে। কিভাবে রিভার্স হয়েছে? বয়স মূলত দুইটা ইন্ডিকেটরে মাপে। একটা হলো ক্যালেন্ডার, যেমন আজকে শনিবার, কালকে হলো রবিবার, অর্থাৎ এই ব্যক্তির বয়স একদিন বাড়লো। দ্বিতীয়টা হলো আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ টেস্ট করি, যে সেখানে টেলোমিয়ার নামে একটা জিনিস আছে। এই টেলোমিয়ার উপর ভিত্তি করে বয়স মাপা হয়। এই ব্যক্তি কি বেশি দিন বাঁচবে নাকি কম দিন বাঁচবে তা ক্যালকুলেশন করতো আনুমানিক
ভাবে তারা একটা ক্যালকুলেশন করতে পারত। অর্থাৎ ডিএনএর টেলোমিয়ার কি পরিমাণ অক্ষত আছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার উপর ভিত্তি করে তার বয়স পরিমাপ করা হয়। বিজ্ঞানীরা অবাক হলেন যে তারা যখন রোজার মতো করে ফাস্টিং করছে, তাদের যে বায়োলজিক্যাল এজ এটা কমে গেছে। নর্মালি তাদের ক্যালেন্ডারের যে বয়স তা ঠিক আছে। এখন প্রশ্ন হলো, তারা ওই 2 বছর কি ধরনের খাবার খেতেন বা কি খেতেন যে তাদের বয়স রিভার্স হয়েছে? তারা বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার বেশি খেতেন। সারাদিন রোজা রাখার পরে প্রোটিন জাতীয় খাবার আমরা ইফতারিতে খাবো। প্রোটিনের গ্লাইসেমিক বা জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স ব্যালেন্স লেভেলে থাকে। ইনসুলিন তাড়াহুড়ো করে না। সারাদিন রোজা রাখার কারণে ইনসুলিন বেশি সেন্সিটিভ থাকে, অর্থাৎ ইনসুলিন কাজ করার জন্য রেডি থাকে। প্রোটিন জাতীয় খাবার খাওয়ার কারণে ইনসুলিন মধ্যপন্থায় আরামদায়ক অবস্থায় তাড়াহুড়ো না করে কাজ করে, অর্থাৎ ইনসুলিন স্পাইক করে না। ইনসুলিনের ঝড় গতি তা বন্ধ থাকে। ইনসুলিনের ঝড় হওয়া মানে সমস্ত শরীরে জলোচ্ছ্বাস তৈরি হওয়া। এটা খুবই খারাপ। তখন সকল কোষে ড্যামেজ বা তৈরি হয়, ফ্রি রেডিক্যাল বেশি তৈরি হয়, ফ্যাট ভাঙার যে প্রক্রিয়া তা নষ্ট হয়ে যায়। বয়স বা টেলোমিয়ার এর যে ক্ষতি সেটাও তখন হয়। মোট কথা, ইনসুলিন বেশি আসলে, তাড়াহুড়া করে আসলে, ইনসুলিনের কারণে যদি জলোচ্ছ্বাস তৈরি হয়, এটা বডির জন্য খারাপ। কোন খাবার ভালো কিভাবে বুঝবো? অর্থাৎ কোন খাবার খেলে আমাদের শরীরে ইনসুলিনের জ্বর হবে না? ইনসুলিনের জ্বর হয় বা জলোচ্ছ্বাস তৈরি হয়, সেই খাবার আমাদের জন্য খারাপ। আর যে খাবার খাওয়ার পর বডিতে বা রক্তে তা হয় না, সেই খাবার ভালো খাবার। এখন জানবো ভাজা পোড়া খাইলে ইনসুলিনের জ্বর হবে কিনা। কারণ আমরা তো ইফতারিতে বা রমজানে বেশি ভাজা পোড়া খাই, ভাজা পোড়া আমাদের কালচার বেশি পছন্দ করি। ডুবো তেলে ভাজা, খারাপ তেলে ভাজা, বেশি হিটে ভাজা, বেশিক্ষণ ধরে ভাজা, এটা খুবই খারাপ। এদের জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। এগুলো খাওয়ার সাথে সাথে ইনসুলিনের ঝড় শুরু হয়। তখন টেলোমিয়ার ক্ষতি হয়, স্টিম সেলের ক্ষতি হয়, ব্রেন যে সেল তারও কাজ করার ফাংশন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্রেনের কাজ করার কাজের ব্রেনের কাজ বাধাগ্রস্ত হয়। ইনসুলিন উপকারী যদি তা পরিমাণ মতো থাকে, কিন্তু যদি সেই জ্বরের গতিতে বা বেশি হয়ে যায়, তখন শরীরের মারাত্মক ক্ষতি। যেমন ধরুন, বিদ্যুৎ যদি স্বাভাবিক 220 ভোল্টেজে থাকে, মেশিনপত্রের জন্য ভালো, মেশিনপত্র সুন্দরভাবে চলবে। কিন্তু বিদ্যুৎ যদি 440 হয়ে যায়, হাই ভোল্টেজ হয়, তাহলে মেশিনপত্র সমস্যা হয়ে যায়। বিষয়টা এই সেরকম। ইনসুলিন ঠিক সেরকম। হঠাৎ করে যদি রক্তে অনেক ইনসুলিন আসে, অর্থাৎ ইনসুলিনের 440 হয়, হাই ভোল্টেজ হয়, তখন আমাদের শরীরের জন্য ডেঞ্জার। আমাদের শরীরের যে যন্ত্রপাতি বা বিভিন্ন অর্গান আছে, সর্ব জায়গায় একটা ক্ষতিকর প্রভাব তৈরি করে। যখনই আমরা কোনো একটা খাবার খাবো, তখনই মাথায় রাখতে হবে ইনসুলিনের জ্বর যাতে না হয়, রক্তে হঠাৎ করে যাতে বেশি ইনসুলিন না আসে। মুখে যে খাবার বেশি স্বাদ লাগে, ভাজা পোড়া, এগুলো সবই ইনসুলিনের জ্বর নিয়ে আসে।
এগুলি বেশি খাওয়ার কারণে শরীর দুর্বল লাগবে। এই দুর্বলতা হলো ইনসুলিন বেশি বা ইনসুলিনের জ্বরের কারণে আমাদের আমাদের সেল বা কোষ দুর্বল হয়ে যায়, শক্তি উৎপাদন ঠিকভাবে করতে পারে না। আসেন আমরা জানবো ইফতারিতে এমন কোনো খাবার আছে কিনা যা খাবার পরেও ইনসুলিনের জ্বর বা জ্বরের গতিতে ইনসুলিন আসবে না। আছে। ইফতারিতে আমরা প্রোটিন জাতীয় খাবার, শাকসবজি বা সালাদ দিয়ে খাবেন। যেমন দেশি ডিম 1-2টা, সামান্য মাছ, সালাদ পরিমাণ মতো কাঁচা সালাদ খাবেন এবং খাওয়ার পরে কিছু টক দই খাবেন। আর খাওয়ার আগে ফিঞ্চ সল্ট 1 গ্লাস পানিতে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার দিয়ে এটা খাওয়ার আগে খাবেন। যাদের শারীরিক কোনো সমস্যা নাই তারা নামাজের পরে খেজুর বা দেশীয় ফল খাবেন, তাও পরিমাণ মতো খাবেন। প্রোটিন খাওয়ার কিছু পরে যদি আমরা গ্লুকোজ জাতীয় খাবার খাই তখন গ্লুকোজ আস্তে আস্তে রক্তে আসবে এবং ইনসুলিনও বডিতে আস্তে আস্তে আসবে। তখন আর ইনসুলিন জ্বরের গতিতে রক্তে আসবে না। আসলে মূল মেকানিজমটা এটা। ইনসুলিনের জ্বর হওয়া মানে আমাদের শরীরের সমস্ত অর্গানে একটা জ্বরের যে ক্ষতিকর প্রভাব সেটি আমাদের শরীরের সকল অর্গানে এটার চিহ্ন পড়ে এবং আমরা এটার জন্য দুর্বলতা অনুভব করি। আজকে এই পর্যন্তই। তাহলে আমরা বুঝলাম রোজার যে বিশাল একটা উপকারিতা, রোজা রাখলে কিভাবে ইফতার করলে কি খাইলে পরে আমাদের শরীরের শারীরিক সক্ষমতা রিভার্স করবে, শরীরের ক্ষমতা বাড়বে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমাদের ব্রেন ভালো ফাংশন করবে, আমাদের ইনসুলিনের পরিমাণ ঠিক থাকবে, আমাদের দুর্বল লাগবে না, ইফতারের পরে দুর্বল লাগবে না, ক্লান্তি লাগবে না, মাথা ঘুরাবে না। আর যাদের শারীরিক সমস্যা, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই এই নিয়মটি মানার চেষ্টা করবেন। আর রোজা শুধু যে রোজার মাসে রাখবো তা না, রোজা অবশ্যই আমরা সারা বছর প্রতি সপ্তাহে কমপক্ষে 2টি করে রোজা রাখার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।